বয়স দেখতে পাচ্ছ? এখানে আমরা একটা রেওয়াবিল দেখতে পাচ্ছি। রেওয়াবিল মানে যতগুলো লেনদেন ঘটে, লেনদেন একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের লেনদেন ঘটে, সেগুলো প্রথমে জাবেদায় লেখা হয়। জাবেদায় লিখে তারপর সেখান থেকে খতিয়ান করা হয়, খতিয়ান থেকে আবার উদ্বৃত্তগুলো বের করা হয়। তারপরে রেওয়াবিল, যেমন তুমি খাবার খেলে, খাবার খেলে কি হয়? খাবারগুলো কি খাবার কি ওই অবস্থাতেই থাকে নাকি প্রক্রিয়াজাত হয়? প্রক্রিয়াজাত হয় খাবারগুলো, তারপরে তার একটা ফলাফল হয়, তাই না? এখানে কিছু পরিসংখ্যান দেওয়া আছে, কিছু লেনদেনের পরিসংখ্যান দেওয়া আছে। এই পরিসংখ্যান এবং কিছু সমন্বয় দেওয়া আছে, যেখান থেকে তুমি কিছু তথ্য জানবা। এই তথ্যগুলোর মধ্যে যেটা বলা আছে, একটা রেওয়াবিলে কিছু ডাটা বলা আছে, তাই না? রেওয়াবিলে কিছু ডাটা বলা আছে। সেখানে যেমন বলা আছে প্রথমে কি প্রাপ্য কমিশন। প্রাপ্য কমিশন মানে পণ্য বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটাই হচ্ছে প্রাপ্য কমিশনের টাকা। প্রাপ্য কমিশন বলা আছে। এই প্রাপ্য কমিশন তোমাদের যা কিছু ক্রয় করো তার সব কিছু কি সম্পদ? সম্পদ আর খরচের পার্থক্য আছে। কিছু কিছু খরচ করলা যার কোনো ভবিষ্যৎ নাই, তুমি বন্ধুদের সাথে পার্টি দিলা, তার কোনো ভবিষ্যৎ নাই, এটা হবে খরচ। একই টাকা দিয়ে তুমি একটা ল্যাপটপ ক্রয় করলা, এটা হবে সম্পদ। সম্পদ মানে যার ফলাফল দীর্ঘমেয়াদী। এখানে যে রেওয়াবিল দেখতে পাচ্ছ, সেখানে প্রাপ্য কমিশনের টাকা ভবিষ্যতে পাওয়া যাবে, এই জন্য সম্পদের দিকে আসবে। তারপরে যা দেখতে পাচ্ছ, যাতায়াত খরচ 20% বকেয়া। কোনো মানুষের প্রকৃত খরচ মানে বকেয়া সহ। কিন্তু তুমি ভাড়া থাকো 10,000 টাকা দিয়ে, আর তুমি 8,000 টাকা ভাড়া দিয়েছো আর 2,000 টাকা দাওনি, তাহলে তোমার প্রকৃত খরচ কত টাকা? প্রকৃত খরচ কত টাকা? তাহলে 8,000 টাকা দিয়েছো আর 2,000 টাকা দাওনি, প্রকৃত খরচ কত হবে? 8,000-এর সাথে 2,000 যোগ করে প্রকৃত খরচ হবে 10,000। আমাদের হিসাবে লিখতে হবে প্রকৃত খরচ। রাস্তাঘাট তৈরি করার সময় মনে করো র মেটেরিয়াল কস্ট পেমেন্ট করা হয়েছে 8 লাখ, আর 2 লাখ ডিউ আছে, তখন তুমি কত খরচ ধরবা? 10 লাখ টাকা হচ্ছে তোমার প্রকৃত খরচ ধরতে হবে। এই জন্য এখানে প্রকৃত খরচ বের করে লিখতে হবে। এখানে ঐকিক নিয়মে বকেয়ার পরিমাণ বের করবা। ঐকিক নিয়মে যাতায়াত খরচ কত আছে? 20% বকেয়া। 4,000 টাকা যদি পরিশোধিত হয়, তার মানে পরিশোধিত হচ্ছে 80%। 80% ঐকিক নিয়মে যদি করো, 80% সমান 4,000, 1% সমান কত, আর 20% সমান কত? তাহলে নির্ণয় করলে আসবে 1,000 টাকা বকেয়া। এই বকেয়া যাতায়াত খরচের সাথে যোগ করে দেখাতে হবে। মূলধন থেকে উত্তোলন বাদ যাবে। তুমি কোনো টাকা নিয়োজিত করেছো ব্যবসাতে, সেখান থেকে কিছু টাকা উত্তোলন করেছো, তাহলে তোমার প্রকৃত টাকা কত দেয়া হলো? 1 লাখ টাকা দিয়েছো, 20,000 টাকা উত্তোলন করেছো, প্রকৃত টাকা কত দেয়া হলো? 80,000। এই জন্য মূলধন থেকে উত্তোলন বাদ যাবে। দেনাদার 3,20,000 টাকা
যেটা ডেবিটে আছে এটা হচ্ছে সম্পদে যাবে। দেনাদার মানে যাদের কাছ থেকে টাকা আদায় হবে তারাই হচ্ছে দেনাদার। পাওনাদার হচ্ছে 38,000, পাওনাদার 38,000, এটা দায়, এটা দায় পাশে লেখা হবে। দায় লেখার জায়গা আছে, সেখানে লিখতে হবে। ঋণ, আমরা যখন হিসাব করব একটা ব্রিজ তৈরির খরচের সাথে আরেকটা ব্রিজ তৈরির খরচ যোগ করা যাবে না। প্রত্যেকটা খরচ হচ্ছে স্বতন্ত্র। তাহলে এখানে ব্যাংক ঋণের যে টাকা এটা আলাদাভাবে বিবেচনা করতে হবে। ঋণটা গ্রহণ করছে কত? রেওয়াবিল তৈরি হচ্ছে 16 সালে, আর এখানে 1/7/15 তারিখে ঋণ গ্রহণ আছে, 15 সালে ঋণ গ্রহণ আছে। এখন যে ঋণের সুদ দেবা এটা কত দিনের? তুমি গত বছর মাঝামাঝিতে কোনো কিছু কিনেছো, গত বছর 6 মাস ব্যবহার হবে। এই বছর ব্যবহার হবে কতদিন? এবছর ব্যবহার হবে, এবছর ব্যবহার হবে কতদিন? এবছর ব্যবহার হবে 1 বছরই। এই জন্য এখানে ঋণের উপরে 1 বছরের সুদ বের করে লিখতে হবে। ঋণের সুদ 1 বছরের হবে 12% বের করবা। 80,000 গুণ 12 ভাগ 100 করলে 9,600 টাকা হবে 1 বছরের সুদ। এর মধ্যে পেমেন্ট করা আছে কত? 3,000। 9,600 টাকার মধ্যে পেমেন্ট করেছো 3,000। তাহলে তোমার বকেয়া হবে কত টাকা? কত টাকা? 9,600 টাকা হচ্ছে 1 বছরের সুদ। এর মধ্যে পেমেন্ট করেছো 3,000, তাহলে বকেয়া হবে 6,600 টাকা। রিয়াল এক্সপেন্স মানে প্রকৃত ব্যয় মানে বকেয়া সহ, এই জন্য বকেয়া সহ যোগ করে দেখাতে হবে। তুমি বাসা ভাড়া থাকো, টাকা আসেনি, এই জন্য আংশিক টাকা পরিশোধ করেছো, তোমার প্রকৃত খরচ কত? 2,000-এর মধ্যে আঙ্কেলকে দিয়েছো 1,000, বলছো যে আমি কয়েকদিন পর দিচ্ছি 1,000, তাহলে প্রকৃত খরচ কত? 2,000 টাকা না? বকেয়া সহ দেখাতে হবে। অগ্রিম ভাড়া ডেবিটে আছে, এটা সম্পদে দেখাতে হবে অগ্রিম ভাড়া। বকেয়া বেতন এটা দায় পাশে দেখাতে হবে। কমিশন ডেবিটে যেটা আছে এই তথ্যটা হচ্ছে ব্যয়, ডেবিটেরটা হচ্ছে ব্যয় আর ক্রেডিটেরটা হচ্ছে আয়। আয়ের মধ্যে দেখাতে হবে বেতন 10 মাস বলা আছে, তাহলে 2 মাসের কত হবে বকেয়া? এটা ঐকিক নিয়মে বের করবা। যদি 10 মাসের হয় 50,000, তাহলে 1 মাসের কত হয়? 5,000। 2 মাসের বকেয়া হবে 10,000, 10,000 যোগ করে দেখাতে হবে। মোট লাভ বলা আছে 1 লাখ টাকা। লাভ ক্ষতির যে ব্যাপার সেটা হচ্ছে তুমি বিক্রয় সংক্রান্ত আয় থেকে ক্রয় সংক্রান্ত ব্যয় বাদ দিলে হয় মোট লাভ। ঠিক আছে, মোট লাভ বলা আছে। শিক্ষানবিশ ভাতা 10,000 টাকা বলা আছে। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ে তারা পড়ার সময় একটা ভাতা পায়, এই ভাতা দেওয়া হচ্ছে, তাহলে এই ভাতা কোথায় যাবে? এই ভাতা ব্যয়ের মধ্যে যাবে। এরপরে আমরা সমন্বয় দেখি। সমন্বয়ে দেখো কি বলা হচ্ছে। সমন্বয় দেখতে পাচ্ছ? সমন্বয়ে কি বলা হচ্ছে? সমন্বয়ে বলা হচ্ছে এখানে শিক্ষানবিশ ভাতা 20% বকেয়া আছে। শিক্ষানবিশ ভাতা 20% বকেয়া আছে, মানে রেওয়াবিলের যে টাকা এটা হচ্ছে, রেওয়াবিলের টাকাটা হচ্ছে 80%, 20% বকেয়া বলা আছে। 20% বকেয়া বের করে যোগ করবা। তারপরে আদায়যোগ্য নয় দিয়ে যে টাকা বলা আছে, তুমি বন্ধুদের সাথে লেনদেন করলে সবসময় সব টাকা ফেরত পাবা এর কোনো গ্যারান্টি নাই। যে টাকা ফেরত পাবা না এটাকে বলে অনাদায়ী পাওনা বা কুঋণ। বলে না যে দোস্ত আপাতত দাও 500 টাকা, আমি টাকা আসলে দিয়ে দিব। দিয়ে তারপরে কি হয়?
সবসময় কি পাওয়া যায়? যে টাকাটা পাওয়া যায় না ওটাকেই বলে অনাদায়ী পাওনা বা কুরিন। এটা সারা জীবনেই দেখতে পাবা এরকম কিছু ঘটনা ঘটবে। টাকা নিয়ে টাকার কথা আর উঠাবে না, বলে উঠাবে না, অন্য সব কথা বলবে। সেটা হচ্ছে অনাদায়ী পাওনা বা কুরিন, যে টাকা আদায় হবে না। অনেক সময় অনেকে ভালো প্রতিষ্ঠান দেখে চাকরিতে জয়েন করতে পারে না, তখন সার্ভিস দেওয়ার পরও টাকা পায় না, এটাকে বলে অনাদায়ী পাওনা বা কুরিন। এটাও এক ধরনের ব্যয়, এটা ব্যয়ের ভিতরে যাবে। তারপরে কি বলা আছে? 8% হারে কুরিন সঞ্চিতি বিবেচনা করো। 8% হারে কুরিন সঞ্চিতি বিবেচনা যদি করো, তার মানে বোঝাচ্ছে যে এখানে 8% টাকা আরও আদায় হবে না, আরও আদায় হবে না দেনাদারের উপরে। দেনাদারের উপরে আদায় হবে না। দেনাদার যে টাকা ছিল ওখান থেকে আবার যে কাজ করা লাগবে, 4000 টাকার বিল প্রাপ্তি হিসাবে লেখা হয়নি, বিল পাওয়া যায় দেনাদারের কাছ থেকে, এই জন্য দেনাদার কমে যায়। 8000 টাকা দেনাদার থেকে বাদ দিয়ে তারপরে 8% ধরা লাগবে। পূর্বে প্রদত্ত 6000 টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছে, যা হিসাবে লেখা হয়নি। তুমি পূর্বে চেক দিছিলা, এরকম ঘটনাও ঘটে। তুমি চেক দিলা কিন্তু তোমার চেক লেখায় কোনো তথ্য ঠিক নাই। তোমার মনে করো নমুনা স্বাক্ষর মেলেনি। অ্যাকাউন্ট খোলার নিয়ম জানো তো? নমুনা স্বাক্ষর দিতে হয় অ্যাকাউন্ট খোলার সময়। তোমার অ্যাকাউন্টে যদি টাকা না মিলে তখন তুমি ওই টাকা উত্তোলন করতে পারবে না। এটা হচ্ছে চেকের প্রত্যাখ্যান বলে। যাদের টাকা চেক দিছিলা তারা হচ্ছে পাওনাদার, তারা বলতেছে যে আপনাদের কিছু চেকের টাকা আমরা পাইনি। তাহলে এই কথা বলা মানে পাওনাদারের পরিমাণ কি হবে? পাওনাদারের পরিমাণ আরও বেড়ে যাবে। এই জন্য ওখানে পাওনাদারের পরিমাণ বাড়িয়ে দেখাতে হবে। বার্তা প্রাপ্তি 5000 টাকা হিসাবভুক্ত হয়নি। বার্তা পাওয়া যায় কার কাছ থেকে? বার্তা পাওয়া যায় দেনাদারের কাছ থেকে, পাওনাদারের কাছ থেকে। যদি ছাড় পাওয়া যায়, পাওনাদার কি হবে? ছাড় দিল তোমার কাছে, মানুষ 10,000 টাকা পায়, তোমাকে 1000 টাকা ছাড় দিল, তখন কি হবে? তোমার পাওনাদারের পরিমাণ কমে যাবে না, পাওনাদার থেকে মাইনাস হবে। আর বার্তা প্রাপ্তি এটা একটা আয়, অতএব আয় লেখার যে জায়গা আছে সেখানে আয়ের মধ্যে লিখে দেখাতে হবে। এরপরে আমাদের কি চেয়েছে? নিট দেনাদার। নিট দেনাদার মানে দেনাদারের সর্বশেষ অবস্থা। দেনাদারের সর্বশেষ অবস্থার পরিমাণ তুমি নির্ণয় করে দেখাবা। দেনাদারের যে সর্বশেষ অবস্থা নির্ণয় করে দেখাতে হবে। দেনাদার যা ছিল সেখান থেকে ওই যে আদায়যোগ্য নয় বলা আছে, ওই টাকাটা কি হবে? মাইনাস হয়ে যাবে। তারপরে 8% মাইনাস হবে ওই দেনাদার থেকে। আবার 4000 টাকার বিল প্রাপ্তি আছে, বিল পাওয়া গেছে, তাহলে দেনাদার কি হবে? বিল পাওয়া গেলে দেনাদার কমে যাবে, এই জন্য দেনাদার থেকে মাইনাস হবে। এইভাবে করে দেখাতে হবে। তাহলে এখন দেখো আমাদের নেক্সট উত্তর, নিট দেনাদার বের করতে বলছে। নিট দেনাদারের পরিমাণ কত হবে? নিট দেনাদার পরিমাণ যা হবে সেটা লিখে দেখাতে হবে। তারপরে আমরা আরেকটা প্রবলেম মনে করো যদি দেখি, এখন এই নিট লাভগুলো যদি উঠানামা করে, নিট লাভ মনে করো 1 বছর হলো একটা, আরেক বছর হলো আরেকটা। নিট লাভ যদি উঠানামা করে তাহলে তোমরা বিস্তার করেছো না পরিসংখ্যানে? বিস্তার, নিট লাভ যদি উঠানামা করে এটা ভালো না। বিস্তার করেছো তো? ডিসপারশন করেছো না?
যদি বিস্তার যদি আমরা যখন নেট লাভ নির্ণয় করব তখন যদি নেট লাভ ওঠানামা করে, এটা ভালো না। এই জন্য বলা হয় বিস্তার যেখানে যত বেশি তত খারাপ। মনে আছে বিভেদাঙ্ক ব্যবধানাঙ্ক করেছ না? সেখানে কি বলা হচ্ছে যে নেট লাভ যত বেশি উঠানামা করবে তত খারাপ। এইসব ডাটা থেকে আমরা বিস্তার যদি বের করি, পরিমিত ব্যবধান বের করে যদি দেখি যে কম বিস্তারটা বেশি, পরিমিত ব্যবধান বেশি, তাহলে এটা খারাপ। দুটা প্রতিষ্ঠানের তোমাকে ডাটা দেওয়া হলো, দুটা প্রতিষ্ঠানের ডাটা দিয়ে বলা হলো কোন প্রতিষ্ঠানটির পারফরমেন্স ভালো, তাহলে কি বলবা? যে প্রতিষ্ঠানের বিভেদাঙ্ক কম সেটা ভালো। করেছো তো এরকম? গড় বেশি হওয়া মানে ভালো, আর বিভেদাঙ্ক বা পরিমিত ব্যবধান কম হওয়া ভালো। আরেকটা প্রতিষ্ঠানের দেখো কিছু ডাটা এখানে আছে। আরেকটা প্রতিষ্ঠানের এখানে মূলধনের পরিমাণ বলা আছে কত? 1 লাখ টাকা। আসবাবপত্র বলা আছে কত? 27,000 টাকা। এটা কোথায় যাবে? সম্পদের মধ্যে যাবে। আসবাবপত্র যা বলা আছে সম্পদের মধ্যে যাবে। তাহলে এই পর্যন্ত যে আলোচনা, এখান থেকে কারো কিছু বলার আছে? বয়েজ, যতটুকু আলোচনা হলো এখান থেকে কারো কিছু বলার থাকলে বলো। আছে? তাহলে দুইটা প্রতিষ্ঠানের ডাটা থেকে আমরা পরিমিত ব্যবধান বা বিভেদাঙ্ক নির্ণয় করে যার বিভেদাঙ্ক কম সেই প্রতিষ্ঠানটাকে ভালো পারফরমেন্স বলে অভিহিত করব। 1 বছর লাভ হলো 1 লাখ, আর 1 বছর 20,000, তাহলে এটা ভালো না। বরং এর পরিবর্তে যদি 1 বছর হয় 40,000 মনে করো, আর 1 বছর 42,000, এই ধরনের পারফরমেন্সটা ভালো। ক্লিয়ার? তাহলে এখানে আরেকটা প্রতিষ্ঠানের যে পারফরমেন্স দেখা যাচ্ছে, এখানে ইজারা সম্পত্তির অবলোপন করতে হবে 10 বছরে। 10 বছর হলে আমাদের হিসাবের বৈশিষ্ট্য 1 বছরের মধ্যে 1 বছরের বেশি খরচ দেখানো যাবে না। হিসাবের বৈশিষ্ট্য কিন্তু তোমার 12-এর খরচের মধ্যে কি 9-10-এর খরচ টানা যাবে? যাবে না। প্রত্যেকটা হিসাব আলাদা। এই জন্য 1 বছরের ইজারা সম্পত্তির যে অবলোপন, এটা ব্যয়ের ভিতর দেখাতে হবে। হিসাবগুলো হয় 1 বছরের জন্য। তবে 10 বছরের হিসাব একবারে যদি দেখাও, এটা গভর্নমেন্টের কাছেও গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে? হিসাব দেখালেই হলো না। হিসাব আবার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা, তারা নিরীক্ষা করে যে হিসাব ঠিক আছে কিনা। সেখানে প্রত্যেক বছরের হিসাব আলাদা দেখাতে হয়, আলাদা আলাদা পারফরমেন্স। তোমাদের এসএসসি রেজাল্ট হয়েছে, এটা আলাদা ব্যাপার। এইচএসসি যেটা হবে সেটা আবার আলাদা ব্যাপার। একসাথে জয়েন্টলি সব রেজাল্ট একসাথে কোনোদিন যোগ হবে না। দেখবা যে এসএসসি থেকে একটা পার্সেন্টেজ বলবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সবাই, ওইভাবে যোগ হবে। এইচএসসি থেকে আরেকটা পার্সেন্টেজ বলবে, ওইভাবে যোগ হবে। তেমন এখানে হিসাব হবে 1 বছরের 1,20,000-এর কে 10 দিয়ে ভাগ করলে প্রতি বছর কত হয়? প্রতি বছর অবলোপন হবে 12,000 টাকা। প্রাপ্য আছে ডেবিটে 2 লাখ। প্রাপ্য মানে যাদের কাছ থেকে টাকা পাওয়া যায়, এটা আরেক নাম হচ্ছে দেনাদার। তারপর প্রদেয় হচ্ছে 1,47,000। যাদেরকে টাকা দিতে হবে তাদেরকে বলে প্রদেয়। মজুদ পণ্য, এটা ক্রয় সংক্রান্ত ব্যয়ের ভিতর দেখাতে হবে। ক্রয় বিক্রয় ফেরত, ডেবিটেরটা হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় থেকে বাদ। ক্রেডিটেরটা হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হবে। বারটা
ডেবিটে যেটা আছে এটা কিন্তু ক্রয় বার্তা বা বিক্রয় বার্তা না, এটা হচ্ছে নর্মাল বার্তা। বার্তার ডেবিটে যেটা আছে সেটা ব্যয়ের ভিতর দেখাতে হবে, ক্রেডিটে যেটা আছে এটা আয়ের ভিতর দেখাতে হবে। তারপর মজুরি ক্রয় সংক্রান্ত ব্যয়ের ভিতরে দেখাতে হবে। বেতন পরিচালন ব্যয়ের ভিতরে দেখাতে হবে মোট লাভ নির্ণয়ের পর। অফিস খরচ, ছাপা মনিহারি, বীমা প্রিমিয়াম, এগুলো সব ব্যয়ের ভিতর দেখাতে হবে। বিজ্ঞাপন খরচ, 12,000 সব ব্যয়ের ভিতর দেখাতে হবে। অনাদায়ী পাওনা মানে ওই যে টাকা আদায় হবে না, ওটাই হচ্ছে অনাদায়ী পাওনা বা কুরিন। এই টাকা কি করতে হবে? এই টাকা ব্যয়ের ভিতর দেখাতে হবে। আর পূর্বের ধরা আছে কত? পূর্বের 2600 টাকা ধরা আছে। শিক্ষানবিশ ইসলামী 4 বছরের জন্য। ডাক্তাররা যেমন ইন্টার্নি করার সময় একটা সম্মানী পান, তেমন তোমরা যদি সিএ পড়ো ওই সময় পড়ার সময় একটা সম্মানী পাবে। এটাই শিক্ষানবিশ ইসলামী। এটা পাওয়া গেছে কিছু টাকার। 4 বছরের জন্য 5,000। মনে করো 1 বছরের খরচের আয়ের ভিতর 1 বছরের খরচই আয় দেখাতে হবে। 1 বছরে আয় কত হবে? 5,000কে 4 দিয়ে ভাগ করলে 1 বছরে হবে কত? 1,250 টাকা। এই পর্যন্ত বলো, কারো কিছু জানার থাকলে বলো। এই পর্যন্ত যদি কারো কোনো কিছু জানার থাকে। আছে কোনো প্রশ্ন আছে কারো? তাহলে আমরা এরপরে দেখি যে নেক্সট স্লাইডে কি চাচ্ছে। নেক্সট স্লাইডের মধ্যে এখানে দেখো কিছু ডাটা বিবেচনা করা হয়নি। উপরে যে ডাটাগুলো ছিল ওই র্যামগুলোর ভিতর, সেখান থেকে কিছু ডাটা বিবেচনা হয়নি। তার ভিতরে বলতেছে সমাপনী মজুদ পণ্য কত টাকা। সমাপনী মজুদ পণ্যের টাকা বলা হচ্ছে সমাপনী মজুদ পণ্য মানে যেই টাকা তোমার যেই টাকা এখনো পণ্য বিক্রি হয়নি। বিক্রি হয়নি যদি তুমি ধরো, তাহলে তোমার ক্রয় সংক্রান্ত ব্যয় কমে যাবে। ক্রয় সংক্রান্ত ব্যয় কমে যাওয়ার কারণে কি হবে? ক্রয় সংক্রান্ত ব্যয় থেকে মাইনাস করবা। বিজ্ঞাপন খরচ 3 বছরে অবলোকন করতে হবে। একটু আগে যে ডাটা দেখেছো এখানে বিজ্ঞাপন খরচের যে টাকা আছে সেখান থেকে 3 বছরের যে আছে তা থেকে 2 বছরেরটা বাদ দিয়ে দেখাতে হবে। 1 বছরের ব্যয় হিসাবে আসবে। মজুরির সাথে বকেয়া 10,000 যোগ হবে। আবার অফিস খরচের সাথে 500 বকেয়া যোগ হবে। এরপর পণ্য বিক্রয় হিসাবভুক্তকরণ বাদ পড়েছে, তাহলে পণ্য বিক্রয় যত টাকার আছে পণ্য বিক্রয় এর সাথে যোগ করে দেখাতে হবে। পণ্য বিক্রয় যত টাকার আসছে এটা যোগ করে দেখাতে হবে। আসবাবপত্রের উপর অবচয় ধরবা 5%। এরপরে দেখো ক্রয়ের উত্তরে কি আসবে। ক্রয়ের উত্তর দেখতে পাচ্ছ? ক্রয়ের উত্তরের মধ্যে আসবে এইভাবে লিখতে হবে। ঘর টেনে চলতি সম্পদের পরিমাণ। এই চলতি সম্পদের পরিমাণের মধ্যে কি কি আসতেছে? প্রাপ্য, মানুষের কাছ থেকে 2 লাখ টাকা পাওনা ছিল। এর মধ্যে তারপরে অলিখিত বিক্রয় আছে, মানে বিক্রয় করে হিসাবে লিখনি। অলিখিত বিক্রয় কি হবে? যোগ করে দেখাতে হবে। কোনো কিছু জানার আছে কারো বয়েস? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।